নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের হয়তো খেয়াল থাকবে যে আমি গত কয়েক মাস ধরে একটা কথা বলে আসছি, তৃণমূল কংগ্রেসের এবারের বিধানসভা নির্বাচনের লড়াই যতটা সহজ বা কেকওয়াক হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে মূলধারার সংবাদ মাধ্যম আওয়াজ তোলবার চেষ্টা করছে, বাস্তবে লড়াই কিন্তু অতটা সহজ হবে না। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা, অর্থাৎ আপাত যে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ধারণা আরো বেশি জোরালো হচ্ছে। আমি গত কয়েকদিনে তৃণমূল কংগ্রেসের উপরতলার বেশ কয়েকজন নেতার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পেয়েছিলাম, এবং সেখানে একটা জিনিস আমার কাছে প্রতীয়মান হয়েছে যে সামগ্রিকভাবে তারা সকলেই, বিশেষ করে জেলার অবস্থা নিয়ে, কলকাতার দু একটি পকেট বাদ দিলে, কি শেষ অবধি ফলাফল দাঁড়াবে এই নিয়ে চিন্তায় রয়েছে। এখন দেখুন, আপনারা সকলে ইতিমধ্যে জেনে গেছেন যে এসআইআর এ যেটা হয়েছে সেটা হচ্ছে প্রায় 65,000 ভোটার ডাউনরাইট বাদ গেছে। এদের মধ্যে একটা বড় অংশ, প্রায় 25 লক্ষ বা তার আশেপাশে ফিগারটা, যারা সরাসরি মৃত, বাকিরা স্থানান্তরিত বা তাদের কোনো অস্তিত্ব প্রমাণ পাওয়া যায়নি বা কেউ দাবি নিয়ে হাজিরও হয়নি। আর 60 লক্ষ ভোটার, তাদের অবস্থাটা নজৌ নতস্থ। তারা ভোটার তালিকায় থেকে বাদও যাননি, আবার এক্ষুনি তাদের ভোট দিতে দেয়া হবেও না যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি বা বিচার বিভাগীয় আধিকারিকদের যে প্যানেল, তারা এই 60 লক্ষ মানুষের যে নথি সেটা যাচাই করে দেখছেন। এখন অনেকে বলছেন যে এই 60 লক্ষ হচ্ছে অধিকাংশ সংখ্যালঘু, এবং বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের গত বিধানসভা নির্বাচনের ফলাফলের হিসেবে পার্থক্য 60 লক্ষ ভোটেরই। সুতরাং এই সংখ্যালঘু, মূলত সংখ্যালঘু 60 লক্ষ যে ভোটার, যাদেরকে অ্যাডজুকেটেড বলা হচ্ছে, তারা আপাতত ভোট দেওয়ার সম্ভাবনা কমে আসছে। কারণ মনোনয়ন পত্র দাখিলের আগের দিন পর্যন্ত যদি ভোটার তালিকায় এদের নাম না ওঠে, তাহলে পারে শেষ পর্যন্ত এরা ভোটার তালিকার এই নির্বাচনের জন্য বাইরে থেকে যাবেন, এটা নিশ্চিত। অতএব, যেহেতু সংখ্যালঘু ভোটাররা অতীতে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছে, সুতরাং এই 60 লক্ষ ভোটের ব্যবধান আর থাকবে না, বিজেপি জয়ী হয়ে যাবে। আমি এই ধরনের কোনো সমীকরণে বিশ্বাস করি না, কারণ প্রথম কথা, এই যে হিসেবে যারা বিজেপির জয়টা উপস্থিত করবার চেষ্টা করছেন, তারা একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মডেলের কথা বলছেন। কিন্তু এখানে ব্যাপারটা এরকম নয় যে এই 60 লক্ষ ভোট যারা সন্দেহভাজন, বা 65 লক্ষ যারা বাদ গেছেন, এরা সকলেই তৃণমূল কংগ্রেসের ভোটার। এটা একটা অবাস্তব বক্তব্য। আর এই ভোটাররা সবাই ইকুয়ালি 294টা কেন্দ্রে বা যে 211টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতেছিল, সেই সমস্ত কেন্দ্রে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে, সো দ্যাট দ্য মার্জিন ইন বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল কংগ্রেস, যেটা গত 2021-এর বিধানসভা নির্বাচনে ছিল, সেটাকে ডাউট করে যেতে পারে। বাস্তবে সেটা হয় না। তাহলেও আমি কি করে বলছি যে তৃণমূল কংগ্রেস চাপে চলে গেছে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা এসআইআর ইস্যুটা নিয়ে যেহেতু আলোচনাটা শুরু করেছি, একটা জিনিস আপনাদের খেয়াল করতে বলবো, যে এই বিপুল পরিমাণ, এর আগে যখন 2001-এ ইন্টেনসিভ রিভিশন হয়েছিল, তখন স্পেশাল কথাটা যোগ হয়নি। আমরাও এবছর এই প্রথম স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কথাটা শুনলাম। সেখানেও প্রায় 26 লক্ষ ভোটার বাদ গেছে। মূল কারণ ছিল, তখন সেখানে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির গল্প ছিল না। মূল কারণ ছিল মৃত ভোটার, স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার, বিভিন্ন কারণ। সেটা নিয়ে সেবার কিন্তু কোনো বিতর্ক ওঠেনি, কারণ মেরুকরণের হাওয়াটাও এতটা জোরালো ছিল না। এবং সেই সময় যারা ক্ষমতাসীন ছিলেন, সিপিএম বা বামপন্থী নেতৃত্ব, তারাও এই 26,000 ভোট বাদ যাওয়াকে কেন্দ্র করে কোনো শোরগোল তোলেননি।
কিন্তু এখানে বিষয় যেটা দাঁড়িয়েছে যে প্রায় 65 লক্ষ ভোটার আউটরাইট বাদ চলে গেছে। এখন আমাদের গত বিধানসভা নির্বাচনের ফলাফল যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন 37টা কেন্দ্র এরকম ছিল যেখানে বিরোধীদের সঙ্গে বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর ব্যবধান 10,000 বা তার কম, মানে 5,000, 3,000, 2,000, 1,000, 1,200 এরকম ভোটও ব্যবধান ছিল। বাস্তব রিয়েল পলিটিকের বিষয়টা গ্রাউন্ড হচ্ছে এটা যে এই যে মৃত বা স্থানান্তরিত না থাকা ভোটার, অনুপস্থিত ভোটার, এই ভোটটা কিন্তু মূলত শাসক দলের কর্মীরাই সংগঠিতভাবে মূলত বেলা 3টে, 3:30-র পর দিতে শুরু করেন প্রক্সি ফরম্যাটে। এর জন্য কোথাও অফিসিয়ালি বুথ দখল করারও দরকার হয় না, অপোজিশনের এজেন্টকে ম্যানেজ করে নিয়ে এই কাজটা নিঃশব্দে করা যায়। আমি এরকম কথা বলছি না যে বামপন্থীরা কখনোই এরকম কাজ করেননি। বামপন্থীদের যেসব জায়গায় সংগঠন ছিল 2011-র আগে, তারাও সীমিতভাবে এই কাজটা করেছেন, আমার এটা ধারণা, অভিজ্ঞতাও কিছুটা সাংবাদিকতা সূত্রে। কিন্তু এই আপাত বিরোধী শূন্য যে রাজনীতির একটা বাতাবরণ, এর সুযোগ নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস এই যে অনুপস্থিত এবং মৃত ভোটার, যে 65 লক্ষ বিতর্কাতীত ভাবে ডাউনরাইট বাদ চলে গেছে, এদের কিন্তু মেজর ভোটটা পড়তে হচ্ছে শাসক দলের পক্ষে। ফলে এই যে 37টা মার্জিনাল আসন, যেখানে 10,000 বা তার কম ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতেছিলেন, একটা জিনিস মনে রাখবেন, একটা বিধানসভাতে 10,000 ভোট এদিক ওদিক হওয়াটা কোনো ফ্যাক্টরই না। যদি 6,000 ভোট সুইং করে যায়, একটা 2.5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ ভোটারের বিধানসভা কেন্দ্রে 6,000, 7,000 ভোট সুইং করাটা বিরাট কোনো ব্যাপার না। তাহলে কিন্তু ফলাফল উল্টো দিকে চলে যেতে পারে। এখন সমস্যাটা হচ্ছে এটা, গত 5 বছরে যা যা ঘটেছে সব মিলিয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ এবং একটা স্বাভাবিক 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, বামফ্রন্টের, সিপিএম এর, হারমাদদের রাজত্বের গল্পর যে প্রান্তিক উপযোগিতা ক্রমশ ক্ষীয়মান, মানুষ এটা বলতে শুরু করেছে যে 34 বছরের অপশাসনের গল্প অনেক শোনা হয়ে গেছে, আপনাদের শাসনটা ঠিক কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ফলে এই 37টা মার্জিনাল আসন একটা বিপজ্জনক জায়গায় আছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে এই 65 লক্ষ যে ভোটার, যারা আমি যেটা বললাম যে নতস্থ অবস্থায় রয়েছে, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না অনিশ্চিত। প্রাতিষ্ঠানিকভাবে বলা হচ্ছে বিচারাধীন তাদের কেসটা অ্যাডজুকেটেড করা হয়েছে, জুডিশিয়ারি অফিসাররা দেখছেন। এখন এদের একটা বড় অংশ হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। আমার নিজের ধারণা বিজেপির এখানে একটা পরিকল্পনা কাজ করছে। গত বিধানসভা নির্বাচনে মালদাতে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করেছিল, 4টে বিজেপি পেয়েছিল, 8টা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ 22টা আসন, সব থেকে বেশি আসন আমাদের রাজ্যের জেলার ভিত্তিতে, সেখানে মাত্র 2টো আসন পেয়েছিল বিজেপি, মুর্শিদাবাদ এবং বহরমপুর। বাকি সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস ক্লিন সুইপ করেছিল, যদিও আপনাদের মনে থাকবে যে সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে অনেক পণ্ডিতকে অবাক করে দিয়ে কংগ্রেস যে 2021 সালে নির্বাচনে জোট প্রার্থী হিসেবে 3য় স্থানে ছিল, সেই কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস উপনির্বাচনে 1ম স্থানে উঠে এসেছিল, কারণ সংখ্যালঘুরা খুব দ্রুত মুখ ঘুরিয়ে নিয়েছে। তো আমি আজকের প্রেক্ষিতে যেটা আসছি, অর্থাৎ এই 22 এবং 12 মোট 34টা আসন নিশ্চয়ই একটা নির্ধারক সংখ্যা হিসেবে খুব গুরুত্বপূর্ণ 34টা কেন্দ্র, যেখানে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক প্রাধান্য ছিল। আজকের ছবিটা হচ্ছে এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি মালদায় এই 12টা যে বিধানসভা কেন্দ্র, লোকসভা নির্বাচনের হিসেবে আমরা যে যদি দেখি, যেখানে মালদা 2টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটিতে কংগ্রেস এবং আরেকটিতে বিজেপির খগেন মাহাতো জয়ী হয়েছিল। সেখানে বিষয়টা হচ্ছে এই
যে 12টা সেগমেন্টের মধ্যে একটা তো তৃণমূল কংগ্রেস লিড পায়নি। এখন বিজেপির হিসেব খুব পরিষ্কার, বিজেপির যে 6টা আসনে লিড ছিল এবং সেটা মূলত আদিবাসী ভোটের উপর দাঁড়িয়ে, সংখ্যালঘু ভোট তারা খুব একটা পায়নি। সংখ্যালঘু ভোট তখনও জোট প্রার্থীদের পক্ষে গিয়েছিল, কারণ এটা মালদার ট্রেন্ডে দেখা গেছে লোকসভা নির্বাচনে 6টি বিধানসভা কেন্দ্রে জোট প্রার্থীরা এগিয়েছিলেন। এই সংখ্যালঘু ভোট একটা বড় অংশকে যদি ডাউট ভোটার করে দেয়া হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের ন্যাচারাল ভোট ব্যাংক যেটা এমনিতেই মালদায় ধাক্কার মধ্যে আছে, সেটাকে আরো দুর্বল করে দেয়া যায়। মুর্শিদাবাদের পার্টে যদি ঢোকা যায়, তাহলে মুর্শিদাবাদে সাগরদিঘির যে ইন্ডিকেশন দিয়েছিল, অর্থাৎ সংখ্যালঘুরা বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাচ্ছে, এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যা অবস্থা, তাতে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের অবস্থা সংখ্যালঘুদের মধ্যে খুব একটা ভালো নয়। বিশেষ করে ওয়াকফ এবং সাহারের ক্ষেত্রে যে ভূমিকা তৃণমূল কংগ্রেসের ছিল, সেটা ওখানকার সংখ্যালঘু মানুষে একটা বিক্ষোভ তৈরি করেছে। তার উপরে এই সংখ্যালঘু ভোটার একটা বড় অংশ বাদ যাচ্ছে এবং একটা বড় অংশ মুর্শিদাবাদের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে বেশি ডাউট ভোটার বা এডুকেটেড ভোটার, আপনারা যাই বলুন, সংখ্যাটা মুর্শিদাবাদে সব থেকে বেশি, ওই 65 লক্ষের মধ্যে। তাহলে সেই ভোটাররা যদি শেষ পর্যন্ত ভোট দিতে না পারেন এবং বাকি যে সংখ্যালঘু ভোট আছে সেখানেও এবার সিপিএম, কংগ্রেস এবং হুমায়ুন কবিরের দল এবং মিম ইত্যাদিরা, তারা যদি সংখ্যালঘু ভোটটা বহুকেন্দ্রিকতায় ভেঙে দিতে পারেন, তাহলে গতবার হিন্দু মেরুকরণের উপর দাঁড়িয়ে মাত্র 2টো আসনে বিজেপি জিতেছিল। এবার বিজেপির অঙ্ক যেটা, যে সংখ্যালঘু ভোট একদিকে ছাঁটা গেছে, অন্যদিকে সেখানে বহুকেন্দ্রিকতা তৈরি হচ্ছে, এইটাকে এনকারেজ করো এবং হিন্দু ভোটকে কনসলিডেট করো। এখন অব্দি তৃণমূল কংগ্রেস এমন কোনো মেসাইয়া নামাতে পারেননি ওখানে, যাতে যে ইরোশনটা হচ্ছে সেটাকে তারা নতুন করে রিগ্রুপ করবে। হুমায়ুন কবিরের যে মাফ করবেন, ববি হাকিম মিটিং করতে গিয়েছিলেন গতকাল মুর্শিদাবাদে 28 তারিখে, 28শে ফেব্রুয়ারি। সেখানে একাধিক জায়গা থেকে খবর এসছে যে জনতার সমাবেশ একদমই আশানুরূপ হয়নি, সবকটাই সংখ্যালঘু প্রধান এলাকা। এটা একটা অশনি সংকেত বলে আমার নিজের অন্তত মনে হচ্ছে। তৃতীয় বিষয় যেটা, যে যুব সাথী, এটা শেষ অবধি কতটা যুবকদের মন জয় করতে পারবে, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন ঝুলছে। কারণ যুবসাথীর এখন অবধি যা ফিগার পাওয়া গেছে, অর্থাৎ যে বয়স অবধি বেকার যুবকরা আবেদন করতে পারবেন, সেই কাট অফের নিচে 85 লক্ষ আনুষ্ঠানিকভাবে সেই ফর্ম ফিল আপ করেছেন। এর বাইরে, কাট অফের বাইরে যারা পড়ে গেছেন, সেরকম বেকারের সংখ্যাও নিশ্চয়ই আরো কয়েক লক্ষ, হয়তো 15-20 লক্ষ আমার ধারণা। আমি সদ্য বেকারত্ব যেটা রয়েছে, অর্থাৎ কোনো কাজ পাইনি তাই নামকাস্তে একটা কাজ করে অস্তিত্বের সংগ্রামে আছি, তাহলে সব মিলিয়ে প্রায় 1 কোটির একটা যুবক বিপুল বেকার বাহিনী রয়েছে। যুবসাথী তাদেরকে 1,500 টাকা করে দিচ্ছে, এটা সত্যি। পাশাপাশি এটাও সত্যি যে এই যুবকদের কাছে যে পিএইচডি করা যুবক, যে স্নাতকোত্তর যুবক, যে থিসিস সাবমিট করে বসে থাকা যুবক, ওই বেকার ভাতার বা যুবশ্রী ভাতা যাই বলুন 1,500 টাকার জন্য লাইনে দাঁড়িয়েছেন, তিনি কিন্তু ওই গ্লানি নিয়ে লাইনে দাঁড়িয়েছেন যে আমার আর কোনো চাকরি বোধহয় এই রাজ্যে এখানে হলো না। সুতরাং 1,500 টাকার বিনিময়ে তারা শাসক দলকে কতটা ভালোবাসা উজাড় করে দেবেন, এই প্রশ্নটা কিন্তু থাকছে, থেকে যাচ্ছে। আর শহরাঞ্চল, শিক্ষিত, মধ্যবিত্ত, দূষিত এলাকা, 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছিল। টেট কেলেঙ্কারি
চাকরি চুরির ঘটনা, কয়েক লক্ষ যুবকের বঞ্চিত হওয়ার ঘটনা, 26,000 শিক্ষকের মধ্যে প্রায় 19,000 শিক্ষকের বিনা দোষে চাকরি চলে যাওয়ার ঘটনা, তারপরে অভয়ার মতো ঘটনা, অভয়া কেলেঙ্কারি, এবং এলাকায় এলাকায় তৃণমূলের নিচুতলার যারা স্বঘোষিত নেতা আছেন তাদের দাদাগিরি, এই সব মিলিয়ে একটা প্রতিকূল পরিস্থিতির চোরা হাওয়া ক্রমশ জোরালো হচ্ছে। আমার ধারণা যে আইপ্যাক বলুন অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে হট সেন্স আছে সেটার উপর দাঁড়িয়ে বলুন, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সেটাও টের পাচ্ছেন, এবং এই যে আধা শহর এবং শহর এলাকাগুলোর অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছিল, তারা এবার চ্যালেঞ্জের মুখে পড়বেন অনেক জায়গাতে। এবং আশ্চর্যজনকভাবে আপনারা দেখবেন যে কোনো কোনো জায়গায় এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নয়, সিপিএম অথবা কংগ্রেস প্রার্থীরা। এটাও এবারের নির্বাচনে ঘটতে চলেছে বলে আমার অনুমান। সুতরাং সামগ্রিকভাবে এই যে ছবিটা, যেখানে মূলধারার সংবাদ মাধ্যমে ন্যারেশন এখন পর্যন্ত বিভিন্ন বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত যে তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিততে চলেছে, আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে জনতার একটা ক্রোধের মুখে পড়তে চলেছে, এবং 2026-এর নির্বাচন যদি ইজি গোয়িং বলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ধরে নেন, তাহলে সেটা তাদের খুব বড় রাজনৈতিক ভুল হবে। দ্য নিউজ কাউন্টার এখন এই পর্যন্ত। আপনারা যদি আমাদের আগামী প্রতিবেদনগুলির সঙ্গে থাকতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটা আছে, ঘন্টার মতো একটা ছবি আছে, সেখানে আঙুল ছুঁয়ে। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্স সকলের জন্য উন্মুক্ত। সকলে খুব ভালো থাকবেন।